হ্যালো এভরিওয়ান, সবাই কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে আমাকে ইনফর্ম করো। কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে ইনফর্ম করো। আর বন্ধু বান্ধবদের ক্লাসটা শেয়ার করো। কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? সাদিয়া সাবা জেসি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম, একটু ইনফর্ম করো কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। যারা ক্লাস করছো একটু ইনফর্ম করো কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। শুভজিৎ ও অর্ক বলছে জি শোনা যাচ্ছে, ঠিক আছে। তো ওর কথা আমি ধরে নিচ্ছি। ক্লাস তাহলে আমি স্টার্ট করছি। ওকে। সাদিয়া সাবা জেসি বলছে শোনা যায়, ওকে। ঠিক আছে, তাহলে আমি ক্লাস স্টার্ট করলাম। সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের উচ্চতর গণিত অধ্যায় 3 ও 12। তো আমি ছোট্ট অধ্যায় খুব অল্প সময়ের মধ্যে কভার করার চেষ্টা করব। সো বেসিক থেকে সেরকম একটা পড়ানোর সুযোগ হয়তো হয়তো হবে না, তাও চেষ্টা করব যে যাতে একটু বেসিক থেকে পড়ানো যায় জিনিসগুলো। আর নাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আমার নাম ও ও অঙ্কন। আমি এনডিসি 23 ব্যাচ, আর মোস্ট প্রবাবলি কুয়েটে ভর্তি হব। ওকে। তো ইন্ট্রোডাকশন পর্ব শেষ, তো আমরা ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো প্রথম অংশ অর্থাৎ ক্লাস আজকে যে দুটো পার্টে হবে, তো প্রথম পার্টটা স্টার্ট করছি আমরা। জেমি, তো ফার্স্টেই তোমাদের সেই পরিচিত পিথাগোরাসের উপপাদ্য, যা তোমরা সবাই জানো, সবাই প্রমাণ প্রমাণ পারো। তাও আমি একটু জাস্ট দেখানোর জন্যই তো এখানে লিখছি বিখ্যাত গ্রিক দার্শনিক ও গণিতবিদ, যারা তোমরা পিথাগোরাসকে শুধু গণিতবিদ মনে করতা, সবাই একটু জেনে নাও যে তিনি একজন দার্শনিকও ছিলেন, এবং বড় মাপের দার্শনিক। সেই সময় তার দর্শন শাস্ত্রের উপর যে পরিমাণ জ্ঞান ছিল তা মানে ও অবিশ্বাস্য। সো পিথাগোরাস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য বর্ণনা করেন, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার যে ক্ষেত্রফল সেইটা অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে একটু বানান ভুল হয়েছে, তোমরা একটু বুঝে নিও। ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। ওকে। আহ বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সমান। আচ্ছা। তো এইটার প্রমাণ তো আশা করি তোমাদের করানো লাগবে না, আর প্রমাণ কলেজে অ্যাডমিশন টেস্টে আসো। সো প্রমাণটা আমি স্কিপ করে যাচ্ছি। এখানে সামনে যত উপপাদ্যই আসবে কোনোটারই প্রমাণ করাবো না, আমি জাস্ট দেখাবো জিনিসগুলা কি কিভাবে হয়। তো পিথাগোরাসেরটা তোমরা সবাই জানো, এটা আর দেখালাম না। সো
আর পিথাগোরাসের উপপাদ্যের একটা বিপরীত উপপাদ্য আছে, সেটা তোমাদের বইতে আছে, তোমরা চাইলেই সেটা দেখে নিতে পারো। উপপাদ্যটা এরকম যে পিথাগোরাস বলছে সমকোণী ত্রিভুজের এটা যদি সমকোণ হয়, তো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আর বিপরীত উপপাদ্যটা হচ্ছে যদি এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে এর একটা কোণ সমকোণ। জাস্ট এইটুকু, খুবই সহজ। সো আশা করি এটা তোমাদের পড়ানো লাগবে না। ঠিক আছে, তো আমরা পরের পার্টে যাচ্ছি এখন। বিন্দুর লম্ব অভিক্ষেপ। সো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে, বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে বিন্দু হতে রেখার উপর অঙ্কিত লম্বের পাদ বিন্দুকে বোঝায়। জিনিসটা কি? সাপোজ এইখানে একটা বিন্দু আছে, ওকে, এখানে একটা, এইখানে একটা বিন্দু আছে, এটা, আর এইখানে একটা রেখা আছে। হুম। সো এই বিন্দুটার লম্ব অভিক্ষেপ বলতে কোন একটা রেখার উপর এই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলে, ঝামেলা হচ্ছে, তো এই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলে এই বিন্দুটা যে পাদবিন্দু এই রেখার উপরে দেখা যাবে, সেটাই হলো এই বিন্দুর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ কোন একটা রেখার উপরে অন্য একটা বিন্দু থেকে লম্ব অঙ্কন করার পরে ওই লম্বটা ওই রেখাকে যে বিন্দুতে ছেদ করে, সেটাই হলো পূর্বোক্ত বিন্দুর লম্ব অভিক্ষেপ। ওকে, সাপোজ চিত্রটা সুন্দর হচ্ছে না কেন জানি, এই যে এইটা একটা বিন্দু, সাপোজ সেখান থেকে এই একটা আমি লম্ব আঁকলাম, লম্ব আঁকতে সেটা এইখানটায় আসছে, তো এইটা এই বিন্দুটা লম্ব অভিক্ষেপ। ওকে, ঠিক আছে। এবার রেখাংশের লম্ব, সাপোজ তোমার একটা রেখা আছে, আর এই রেখাটার একটা লম্ব অভিক্ষেপ আঁকবা অন্য একটা রেখার সাপেক্ষে। সাপোজ এই রেখাটার সাপেক্ষে তুমি এই রেখাটার লম্ব লম্ব অভিক্ষেপ আঁকবে। ঠিক আছে, তো এই রেখার এই এই প্রান্ত বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকলা, সেম কাজটা এখান থেকেও করবে। এখান থেকেও তুমি, এখান থেকেও তুমি, এখান থেকেও তুমি একটা লম্ব আঁকবে। ঠিক আছে? এই যে এই যে এই যে অংশটুকু, এই অংশটুকু আমি অন্য একটা কালি দিয়ে দেখেন, এই যে অংশটুকু, এই অংশটা হলো এই যে রেখাটা আছে না, এই রেখাটার লম্ব অভিক্ষেপ। অর্থাৎ কোন একটা রেখার সাপেক্ষে ও অপর একটা রেখাকে তুললে সেই রেখাটা যে একটা ছায়া ফেলতেছে না, যেই রেখাটার ছায়া পড়তেছে না একটা, সেইটাই হলো এই রেখাটার লম্ব অভিক্ষেপ। এই রেখাটা যদি এতটুকু কাত না হয়, আরো যদি একটু কাত হতো, ধরো রেখাটা এইরকম হয়েছে, ধরো আমি একটু সুন্দর করে দেখে এটা লম্বা করি, হ্যাঁ রেখাটা ধরো এইরকম হয়েছে, তো তখন এই লম্ব অভিক্ষেপ আরো ছোট হইতো। হুম, এই যে জাস্ট এইটুকু হইতো। যদিও লম্বটা আমার খুব বাজে হচ্ছে, তো তো তোমরা ধরে নাও যে এটা লম্ব। ঠিক আছে, এইটুকু লম্ব। হুম, এখন তোমরা বলো তো, যদি রেখাটা সমান্তরাল হয়, তাহলে কি লম্ব অভিক্ষেপ আর
যে মূল রেখাটা দুইটাই কি সমান সমান হবে না? হুম। তো আমরা পরের স্লাইডে যাচ্ছি। তো এখানে একটা প্রশ্ন দিয়েছে, কোন রেখার উপর ওই রেখার লম্ব রেখাংশের লম্ব অভিক্ষেপ একটি বিন্দু দৈর্ঘ্য শূন্য নাকি প্রদত্ত রেখার সমান। আচ্ছা, তোমরা বলো তো এই প্রশ্নটার উত্তর কি হওয়া উচিত? তোমরা একটু কমেন্ট করে জানাও যে এটার উত্তর কি হওয়া উচিত। তোমরা যারা ক্লাস করছো একটু কমেন্ট করে জানাও যে এটার উত্তর কি হওয়া উচিত। অর্ণব সাহা বলছে সি। আচ্ছা, সি মানে তুমি গ নাম্বারটাও বুঝাতে চাচ্ছ। আচ্ছা, বলছে কি, কোন রেখার উপর, সাপোজ এটা একটা আমার রেখা, হ্যাঁ, এই রেখার উপর ল- এই রেখার একটা লম্ব রেখা, সাপোজ এরকম একটা লম্ব রেখা, তার লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, তো এবার জিনিসটা চিন্তা করো তো, যে যদি আমি এই একটা সোজা দণ্ডকে এরকম খাড়া করে রেখে উপর থেকে সূর্যের আলো ফালাই, হ্যাঁ, এখান থেকে যদি আমি সূর্যের আলো ফালাই, তো সেটা কি জাস্ট একটা বিন্দু হবে না এখানে? হুম। জাস্ট একটা বিন্দু, বিন্দুর মতো ছায়া ফেলবে না এখানে? হুম। লম্ব লম্ব অভিক্ষেপের কনসেপ্টে আমি কি বলছি, যে একটা রেখা বা একটা বিন্দু অন্য একটা রেখার উপরে যে একটা ছায়া ফেলবে, সেটাই হলো তোমার লম্ব অভিক্ষেপ। হুম। তো যদি আমি একটা লম্ব দণ্ডের উপরে ছায়া ফেলি, তো সেটা কি জাস্ট একটা বিন্দু হবে না? তো একটা বিন্দু, এইটাও সঠিক আমার। আর যে কোনো একটা বিন্দুর দৈর্ঘ্য কি শূন্য না? হুম। তো তো আমাদের অ্যান্সার হবে ঘ। আশা করি তোমরা বুঝতে পারছো। হুম। ঠিক আছে। কোন রেখার উপর ওই রেখার সমান্তরাল কোন রেখাংশের লম্ব ও অভিক্ষেপের দৈর্ঘ্য রেখাংশের দৈর্ঘ্যে, আচ্ছা এই জিনিসটাই কিন্তু আমি বলছি। হুম। কোন রেখার উপর সমান্তরাল কোন রেখাংশ, এই একটা রেখা যার সাপেক্ষে আমি লম্ব অভিক্ষেপ বের করব, এই একটা। তো এই রেখা দুটো সমান্তরাল, এখন যদি আমি এখান থেকে আলো পাই, হুম, তখন এর যে ছায়াটা, এই অংশ জুড়ে এর যে ছায়াটা পাওয়া যাবে, এই যে এই অংশটা জুড়ে যে ছায়াটা আসবে, সেই ছায়াটা কি এই প্রদত্ত রেখাংশের সমান না? হুম। তো তো আমাদের এই অ্যান্সার সমান। সমকোণী ত্রিভুজের সমকোণের সন্নিহিত বাহুদ্বয় পরস্পরের উপর লম্ব ও সমকোণী ত্রিভুজের সমকোণের সন্নিহিত বাহুদ্বয় পরস্পরের উপর লম্ব। এটা ধরো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আমাদের একটা সমকোণী ত্রিভুজ।
হচ্ছে কি সমকোণের সন্নিহিত। আচ্ছা, সমকোণের সন্নিহিত কোন বাহু? এইটা। হুম, তো এই বাহুর উপর এই বাহুর লম্ব অভিক্ষেপ কি হবে? শূন্য না? এই যে আমরা আগেই যেটা করছি, যে একটা রেখার উপর তার লম্ব রেখার লম্ব অভিক্ষেপ কি? একটা একটা জাস্ট একটা বিন্দু আসে না? হুম, তো বিন্দু যদি আসে, তো সেটার দৈর্ঘ্য কি শূন্য না? আচ্ছা, আবার এই বাহুর সাপেক্ষে এই বাহুর লম্ব অভিক্ষেপ, সেটাও তো শূন্য। হুম, কারণ সেটা জাস্ট একটা বিন্দু হিসেবে ছায়াটা ফেলতেছে। তো আমাদের এই অ্যান্সার। ঠিক আছে, এখানে তোমাদের দুইটা, দুইটা না সম্ভবত দুইটা আছে, দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটি লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ওকে। তো তো যেটা আমি বলতেছিলাম যে প্রমাণের আসলে সেরকম দরকার নেই, কারণ কলেজ অ্যাডমিশন টেস্টে তোমাদের প্রমাণ আসবে না। তোমরা জাস্ট এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করো, আর এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে। তোমার একটা, এই তোমার একটা স্থূলকোণী ত্রিভুজ। হুম, এই তোমার একটা স্থূলকোণী ত্রিভুজ। বলছি স্থূলকোণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুটি বাহুর উপর, মানে এই বাহু আর এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল, এবং ওই দুই বাহুর যে কোনো একটি, সাপোজ ধরো এইটা আর অন্যটা লম্ব অভিক্ষেপ, এই মাত্র যেটা আমি বললাম তার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণের সমষ্টির সমান। ওকে। তো এই জিনিসটা প্রমাণ করা লাগবে না, কিছুই করা লাগবে না, জাস্ট এই প্রপার্টিসটা মনে রাখো। দেখা যাবে যে তোমাদের কলেজে অ্যাডমিশন টেস্টে আসলো যে ওটা কি দ্বিগুণের সমান, নাকি তিন গুণের সমান, নাকি অর্ধেকের সমান, এরকম ধরো তোমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসলো। হুম, দ্বিগুণ, তিন গুণ, না অর্ধেক। অ্যাডমিশন টেস্টে তো প্রমাণ আসবে না, প্রমাণ আসার মতো সময়ও নাই এখানে। তো তোমাদের এরকম টাইপ প্রশ্ন আসতে পারে। তো তোমরা জাস্ট এখান থেকে খুঁটিনাটি জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করো, যে কয় গুণ, তারপরে কোনটা লম্ব অভিক্ষেপ। হুম, এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে। আরেকটা, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ও অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি ও অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর ও অপরটি লম্ব ও অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। সেম কথা এখানেও, প্রমাণ প্রমাণ কিচ্ছু আসবে না, জাস্ট ত্রিভুজের এই প্রপার্টিসটা মনে রাখো। আর দ্বিগুণ, তিন গুণ, নাকি অর্ধেক, নাকি এই এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখো। অ্যাপোলোনিয়াস, অ্যাপোলোনিয়াসের ক্ষেত্রেও কথা কিন্তু আছে, যে এইগুলা কিছুই করার দরকার নেই, জাস্ট জিনিসগুলা দেখে রাখো। হুম, যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল ও ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির। জাস্ট আমি চিত্র এঁকে হালকা একটু বুঝে দিচ্ছি জিনিসটা, বুঝতে পারছি।
ধরো এ বি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ধরো এ বি, তার উপর বর্গ এ বি স্কোয়ার প্লাস ধরো তোমার বিসি স্কোয়ার ইজ ইকুয়াল তৃতীয় বাহু অর্থাৎ এসি এর অর্ধেকের উপর। হ্যাঁ, ধরো এখানে একটা বিন্দু আছে, তো সেই বিন্দুটার নাম দিলাম আমরা ডি। যেটা এর অর্ধেকে অবস্থান করতেছে। অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ ডি স্কোয়ার ও ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা অর্থাৎ বি। মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান অর্থাৎ এদের যে সমষ্টি তার দ্বিগুণের সমান। এটাই হলো আমার অ্যাপোলোনিয়াস। তোমরা এই জাস্ট এই প্রপার্টিসটা মনে রাখো, আর কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু আসবে না এখানে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে ত্রিভুজের বাহু ও মধ্যমার মধ্যে একটা সম্পর্ক বের করা যায়। সেটা এখানে আমি লিখছি, দেখেন এখানে আমি লিখছি এই যে সম্পর্ক। আর এখানে কথা লিখছি 3 বাহুগুলোর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়াল 4 মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। এই জিনিসটা। পরবর্তী স্লাইডে যাচ্ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী বাহু ও মধ্যমার অনুপাত, এটা কিন্তু তোমরা হুট করে 3:4 দাগায় আসলে ভুল হবে। হুম, তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে এইটার অ্যান্সার বলার চেষ্টা করো। তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার বলার চেষ্টা করো, কি হতে পারে। অ্যাডমিশন টেস্টে কিন্তু জাস্ট একটা এমসিকিউ সলভ করার জন্য এতটা সময় পাবা না, যত দ্রুত বলতে পারো। হুম, তোমরা কমেন্ট করে জানাও যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। সবার কমেন্ট আমি দেখতেছি। ওই কেউ তো উত্তর দিচ্ছ না। হুম, কেউ তো উত্তর দিচ্ছ না এটা। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো নাকি? দিয়ে দেওয়া কিন্তু উচিত। এটা কিন্তু তোমাদের পারা উচিত, বুঝছো? এটা যদি না পারো না, তাহলে কিন্তু হয় না। আচ্ছা, আমি বলি যে এটার উত্তর 1:1 হবে। হুম, কিভাবে হবে সেটা আমি দেখি। সাপোজ এটা একটা সমবাহু ত্রিভুজ, okay? যদি হয়
ধরে নাও এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা এই, এটা এই, এটা। তো আমরা কি করছিলাম, যদি সমবাহু ত্রিভুজ হয় জিনিসটা, তো ওইখানে ছিল 3 বাহুগুলার উপর বর্গের সমষ্টি, অর্থাৎ 3 × 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ধরি মধ্যমা দৈর্ঘ্য আমার বি, তো 4 × 3b স্কোয়ার, এটা ছিল আমার সেই main সূত্রটা। তুমি এখান থেকে যদি এই যে বির ভ্যালুটা বের করতে পারি না, তাহলে কিন্তু এ আর বি এর যে অনুপাত, সেখান থেকে উত্তরটা আমার চলে আসে। তো সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য কত, এইটা যদি এ হয়, আর এই জিনিসটা কি, এই পার্টটা কি, a/2 না? হুম, যদি এই পার্টটা a/2 হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কি এই মধ্যমা দৈর্ঘ্য আমরা বের করে ফেলতে পারতেছি না? আর মধ্যমা দৈর্ঘ্য যদি বের হয়ে আসে, সেটা যদি আমরা এইখানটায় বসানোর পরে এ আর বি এর একটা অনুপাত আসবে না? অনুপাতটা আসলে সেটা দেখবা 1 আসে। হুম, তো এই যে বাকি জিনিসটা আমি হোমওয়ার্ক দিলাম এখানে, এটার উত্তর 1:1। হুম, জাস্ট তোমাদের কাজ হলো পিথাগোরাস ব্যবহার করবা, ব্যবহার করে এইটার মান বের করবা, ধর এটা বি, তো এইটার মান বের করবা, সেইটা এখানে বসাবা। বসানোর পরে দেখবা বাহু আর মধ্যমার যে অনুপাত, সেটা আসতেছে 1:1। হুম, বুঝতে পারছো? একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? হুম, তো আমরা জানতাম কি, 3 বাহুগুলা দৈর্ঘ্যের স্কোয়ার এর সমষ্টি। হুম, বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি এক্স, 3 × 3 ইজ ইকুয়াল টু 4 তিনটা মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ 3 মধ্যমার দৈর্ঘ্য কত আমার 3 না, তো 3 × 3 = 9। তোমার এখানে 3 × 3 হয়ে যাচ্ছে 9, এই 9 আর এই 9 কাটাকাটি, স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 3 মানে 12। সো এক্স ইজ ইকুয়াল টু 2/2 মানে 2√3। হুম, আমার প্রতিটা বাহুর দৈর্ঘ্য। তো তো একটু একটু কমেন্ট করে না জানালে তো আমি বুঝবো না যে কে বুঝতে পারছো, কে বোঝো নাই, তার জন্য আরেকবার বোঝানো লাগবে। হুম, ঠিক আছে, তো আমি পরের স্লাইডে যাচ্ছি। ত্রিভুজ ও বৃত্ত বিষয়ক উপপাদ্য। ঠিক আছে, তো ত্রিভুজ ও বৃত্ত বিষয়ক উপপাদ্যের মধ্যে আসলে তেমন কিছুই নেই পড়ার মতো। এইখানে একটা আমি দিছি, দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে সেই ত্রিভুজ দুইটার সদৃশ্য, অর্থাৎ তাদের প্রত্যেকটা কিছুর অনুপাত সমান, প্রত্যেকটা বাহুর অনুপাত, মধ্যমার অনুপাত, সবকিছু সমান। হুম, তো এখানে একটা জিনিস দেখো, সদৃশ কোণী মানে কি, মানে প্রত্যেকটা কোণ সমান। হুম, এই ধরো একটা ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ। হুম,
এটার এই কোণের মান যা, এটার এই কোণের মান, এটার এই কোণের মান আলফা, এটার এই কোণের মান আলফা, এই কোণের মান ধরো বিটা, এই কোণের মান, এই কোণের মান ধরো গামা, এই কোণের মান। যদি আমার কোনো দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয়, শুধু অর্থাৎ তারা যদি সদৃশ কোণই হয়, তাহলে তারা সদৃশ, অর্থাৎ এটা যদি এ বি সি হয়, এটা যদি ডি ই এফ হয়, তাহলে এ বি বাই ডি ইজ ইকুয়াল টু বি সি বাই ই এফ ইজ ইকুয়াল টু সি এ বাই এফ। তাদের বাহুগুলোর অনুপাত সমান। আবার যে মধ্যমা অঙ্কন করবে না এখান থেকে, একটা মধ্যমা থাকবে, একটা মধ্যমা থাকবে, সেই মধ্যমা গুলোর অনুপাতও সমান আসবে। হুম, অর্থাৎ তারা সদৃশ্য, অর্থাৎ তাদের প্রত্যেকটা জিনিস সমানুপাতিক। ওকে, দুটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই যে আমি আগে যেটা দেখলাম, এই যে এই বাহুগুলো কিন্তু সমানুপাতিক। হ্যাঁ, এই বাহুর যে বিপরীত, সরি, এই কোণের যে বিপরীত বাহু, গামা কোণের যে বিপরীত বাহু, এরও গামা কোণের যে বিপরীত বাহু, সেই দুইটার অনুপাত ইজ ইকুয়াল টু আলফা কোণের বিপরীত বাহু বিসি বাই আলফা কোণের বিপরীত বাহু ইএফ, তার অনুপাত। অর্থাৎ বাহুগুলো কিন্তু সমানুপাতিক। বাহুগুলো যদি সমানুপাতিক হয়, তাহলে কোণগুলো পরস্পর সমান। এই সেম, এই সেম জিনিসটা, সেম জিনিসটা পরের পৃষ্ঠা। হুম, ও বাবা, আচ্ছা, তোমরা বলো তো কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? হুম, কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, তোমরা বলো তো কথা ঠিক মতো শোনা যাচ্ছে? একটু ইন্টারাকশন করতে হবে এখানে। কথা শোনা যাচ্ছে কিনা একটু পরিষ্কার করতে হবে। যদি তো তোমরা না বলো, তাহলে তো আমি বুঝতে পারবো না যে কোনো টেকনিক্যাল ইস্যু তৈরি হচ্ছে। হুম, আচ্ছা, আমি ধরে নিচ্ছি কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, বর্ষা সাহা বলছে হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এইটা তো আমি দেখালাম, সেম জিনিসটা তারপরে সেম না আর কি, একটু উল্টা। ঠিক আছে, তারপরে জিনিসটা, দুইটি ত্রিভুজের একটির এক কোণ অপরটির এক কোণের সমান ও সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে ত্রিভুজ দুইটি সদৃশ হয়। বলছে এটার এক কোণ, এটা তো একটা কোণ, এটা এক কোণ। এই দুইটা কোণ পরস্পর সমান ও সংলগ্ন বাহুগুলোর সমানুপাতিক, অর্থাৎ ধরো এটা এ, এটা ধরো বি, ধরো সি, ডি, ধরো। যদি এই বাহু আর এই বাহু অনুপাত, এই বাহু আর এই বাহু অনুপাতের সমান হয়, হুম, অর্থাৎ এ বি বাই
ইকুয়াল টু বিসি বাই ইএফ। তাহলে ত্রিভুজ দুইটা সদৃশ্য হবে, অর্থাৎ তাদের বাকি সবগুলো জিনিসের অনুপাত সমান হবে। তাদের মধ্যমার অনুপাত, আর তারপর অপর যে বাহুটা আছে সেইটার অনুপাতও এইটার সমানই, অর্থাৎ এসি বাই ডিএফ ইজ ইকুয়াল টু এইটাই। হুম, অর্থাৎ ত্রিভুজ দুইটার প্রপার্টিজ গুলা এইটার সমান, এই যে, এই জিনিসটার সমান, সদৃশ্য। হুম, এই শর্তটা থাকলে ত্রিভুজটা সদৃশ্য। আর দুইটা সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত তাদের যে কোনো দুটি অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। তো এখানে আগেই বলছে যে ত্রিভুজ দুইটা সদৃশ। হুম, এটা একটা ত্রিভুজ, তো আগেই বলছে যে এই ত্রিভুজ দুইটা সদৃশ। ত্রিভুজ দুইটা আগেই বলছে সদৃশ, অর্থাৎ তাদের প্রতিটা কোণ, এই কোণ সমান এই কোণ, এটা যদি বিটা হয় এটা বিটা সমান এটা বিটা, এটা যদি গামা হয় তাহলে এটা গামা। তো এদের প্রতিটা কোণ সমান, যেহেতু তারা সদৃশ, এ বি সি ডি ই, বলছে কি এদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল বাই ডিইএফ এর ক্ষেত্রফল সমান যে কোনো দুটি অনুরূপ বাহুদ্বয়ের উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। অর্থাৎ সাপোজ আলফা এর বিপরীত বাহু কোনটা, বিসি, এইখানে আলফা এর বিপরীত বাহু কোনটা, ইএফ, অর্থাৎ বিসি এর উপর যে অঙ্কিত বর্গ বিসি স্কোয়ার ডিভাইডেড বাই ইএফ এর উপর যে অঙ্কিত বর্গ এফ স্কোয়ার। এটাও একটা ত্রিভুজের প্রপার্টিস। যদি দুইটা ত্রিভুজ সদৃশ্য হয় তো এই প্রপার্টিসটা আমাদের কাজে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। জ্যামিতি থেকে না সেরকম কোনো জিনিস পড়ানোর মতন নাই। জ্যামিতি থেকে তেমন গুরুত্বপূর্ণ কিছু আসেও না, আসলে খুব কম আসে। আর জ্যামিতি থেকে খুব সহজ প্রশ্নই আসবে। আসলে জ্যামিতি কিন্তু পেঁচানো যায়, বাট পেঁচালে না ওইটুক সময়ের মধ্যে এই অ্যান্সার করার মতো হয় না। তো জ্যামিতি থেকে মোটামুটি সহজ টপিকই আসে, সেই জন্য জ্যামিতিতে আমি সেরকম একটা কোশ্চেন রাখিনি, জাস্ট তোমাদের থিওরি গুলো বুঝলে তোমরা নিজেরাই কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারো। পরিকেন্দ্র, ভর কেন্দ্র, লম্ব। ত্রিভুজের যে কোনো দুইটি লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে পরিকেন্দ্র বলে। এটা আশা করি তোমাদের বলা লাগবে না। ভর কেন্দ্রটাও সেম, মধ্যমা গুলো যে বিন্দুতে ছেদ করে। লম্ব কেন্দ্র বিপরীত বাহুর উপর উক্ত লম্ব গুলো যে বিন্দুতে ছেদ করে। তোমরা এই সবগুলো সবাই জানো। হুম, পরিকেন্দ্র কি? সাপোজ এটা একটা ত্রিভুজ। হুম, এই ত্রিভুজটার না এটার বাইরে দিয়ে যে বৃত্তটা আঁকা যাবে, এই যে বৃত্তটা, এই বৃত্তটার যে কেন্দ্র, এই বৃত্তটা এখানে যে বিন্দুতে ছেদ করে, এইখানে যে বিন্দুটাকে কেন্দ্র করেও ঘুরবে। হুম, এইটাই হলো এই ত্রিভুজটার পরিকেন্দ্র, পরিবৃত্ত।
পরিবৃত্তের কেন্দ্র। তো এই পরিকেন্দ্রটা কিভাবে পাওয়া যাবে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ড যে বিন্দু ছেদ করবে। এই ধরো একটা ত্রিভুজ, একটা বাহু, তো এই বাহুর লম্ব দ্বিখণ্ড অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ড এইটা। হ্যাঁ, আবার এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ড, সাপোজ এইটা। এই যে বিন্দুটাতে ছেদ করলো না, তো এইটাই হলো এই ত্রিভুজটার পরিকেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র। হুম। ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে। তো এইটা তো তোমরা সবাই পারো, মধ্যমা আঁকবা, সেই মধ্যমা গুলো যে বিন্দুতে ছেদ করে। আর ভর কেন্দ্র মধ্যমা গুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত কিন্তু বহির বিভক্ত না। অর্থাৎ তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তখন দেখবা যে একটা বিন্দু কোনো রেখাংশকে দুইটা ভাবে বিভক্ত করতে পারে, অন্তর্বিভক্ত, বিভক্ত। যদি বিভক্তিটা রেখার মধ্যেই হয় তাহলে সেটা অন্তর্বিভক্ত, আর যদি সেটা যে রেখাটার বাইরে হয় তাহলে বহির্বিভক্ত। ঠিক আছে? তো ভর কেন্দ্রটা তোমরা পারো, পরিকেন্দ্রটা আমি দেখালাম। লম্ববিন্দু, হুম, লম্ববিন্দু জিনিসটা হলো, লম্ববিন্দু জিনিসটা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু গুলো হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যে বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এই একটা লম্ব আঁকলাম। আবার এখান থেকে একটা লম্ব আঁকলাম, বিপরীত বাহুর উপর লম্ব আঁকলাম। এই যে বিন্দুটাতে ছেদ করলো না, এই থার্ডটাও কিন্তু সেম বিন্দুতেই ছেদ করবে। থার্ডটা আমি আঁকতেছি না বলে মনে করো না যে থার্ডটা ওই বিন্দুতে ছেদ করবে না, থার্ডটাও সেম বিন্দুতে ছেদ করবে, সেই জন্যই আঁকতেছি না আমি। আচ্ছা না কেন, এই দিক দিয়ে একটু আঁকি। এই জিনিসটা হলো লম্ব বিন্দু, অর্থাৎ শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব, সেইটা যে বিন্দুতে ছেদ করবে তিনটা, সেটা হলো একটি হচ্ছে লম্ব। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোট, এইটা আসলে একটা এটাও আসলে একটা উপপাদ্য ছিল যে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখ। তো উপপাদ্য তো আর প্রমাণের জন্য আসবে না, তো জাস্ট এইটা একটা নোট হিসেবে তোমরা মনে রাখবে। হুম। নববিন্দু বৃত্ত টপিকটা না জীবনে কোনোদিন আসেনি, তাও আমি পড়াচ্ছি। আচ্ছা, তো কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যমাত্রয় শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বত্রয়ের পাদবিন্দু ত্রয় ও শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখাত্রয়ের মধ্যবিন্দু ত্রয়, এই 9টা বিন্দু। আচ্ছা, এটা একটা ত্রিভুজ ধরো, এই একটা ত্রিভুজ, বড় ত্রিভুজ, বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, এইটা একটা মধ্যবিন্দু, এইটা একটা মধ্যবিন্দু, এইটা একটা মধ্যবিন্দু। এইখানে এইটা, এইটা পুরো, এই তিনটা মধ্যবিন্দু,
শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বত্রয়ের পাদবিন্দু। অর্থাৎ এই যে আমি লম্বটা আঁকলাম না, এই যে পাদবিন্দু, এইটা, এই লম্বটা আঁকলাম, এই লম্বটা আঁকলাম, বাজে লেখা হচ্ছে আমার, এই লম্বটা, এর যে পাদবিন্দু এইটা, 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 এই যে পাদবিন্দু, এই হয়ে গেল কটা বিন্দু? ছটা। এ এক, দুই, তিন, একটা চারটা, একটা পাঁচটা, একটা ছয়টা। আর শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখাত্রয়ের মধ্যবিন্দু, এটা শীর্ষবিন্দু, হ্যাঁ, আর এটা হলো লম্ববিন্দু, এটা, এটা হলো লম্ববিন্দু, আর এটা শীর্ষবিন্দু। তো এদের মধ্যবিন্দু ত্রয় এইখানে একটা মধ্যবিন্দু, আমি চেঞ্জ করি, এটা, এইখানে একটা মধ্যবিন্দু, এখানে একটা মধ্যবিন্দু, আর এখানে একটা মধ্যবিন্দু। শীর্ষবিন্দু, সরি, এটা হয়নি, শীর্ষবিন্দু ও লম্ববিন্দু এই যে এখানটা একটা মধ্যবিন্দু, এখানটা একটা মধ্যবিন্দু, এখানটা একটা মধ্যবিন্দু, এইখানটা একটা মধ্যবিন্দু। তো এই 9টা বিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে সেটাই হলো নববিন্দু বৃত্ত। হুম। তো এইটা আসলে তেমন কোনো কাজে আসে না, তাও আমি একটু দেখালাম। ও অনেকের কি ইন্টারেস্ট থাকে যে নববিন্দু বৃত্ত জিনিসটা কি, তো আমি তাদের জন্য হালকা একটু দেখালাম এখানে। ঠিক আছে, ঠিক আছে। নববিন্দু বৃত্তের বৈশিষ্ট্য কি? ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্রের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুই হলো নববিন্দু বৃত্তের কেন্দ্র। লম্ববিন্দু কোনটা? লম্ববিন্দু ছিল কোনো একটা শীর্ষ থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটা ছিল লম্ববিন্দু। আর পরিকেন্দ্র ছিল মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে। ওই দুইটা বিন্দু, সাপোজ এইটা লম্ববিন্দু, এটা লম্ববিন্দু, আর এইটা হলো সেই পরিকেন্দ্র। হুম। তো এদের সংযোজক রেখাংশ, তার যে একটা মধ্যবিন্দু থাকবে না, সেইটাই হলো আমার নববিন্দু বৃত্তের কেন্দ্র। হুম। আর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিব্যাসার্ধের অর্ধেক। অর্থাৎ এটা যদি একটা ত্রিভুজ হয়, তো এর যে পরিবৃত্ত, এর যে পরিবৃত্ত, হুম, তার একটা ব্যাসার্ধ থাকবে না, তার অর্ধেক ব্যাসার্ধ নিয়ে, মানে এই ব্যাসার্ধটার অর্ধেক ব্যাসার্ধ নিয়ে, অর্ধেক পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমার সেই নববিন্দু বৃত্তটা প্রদক্ষিণ করবে। অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ যদি এতটা হয়, তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে ঠিক তার অর্ধেক পরিমাণ। হুম। ঠিক আছে, ঠিক আছে। কোন ত্রিভুজে নববিন্দু বৃত্তের কেন্দ্র ও পরিকেন্দ্রের স্থানাঙ্ক যথাক্রমে এত হলে লম্ব বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা, তোমাদের দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। হুম। আমরা এখানে একটা দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, এখানে তোমরা একটা চতুর্ভাগ
সেখানে বলছে কি আমার নববিন্দু বৃত্তের কেন্দ্র এখানে ধরো 4,3, এখানে কোন একটা জায়গায় ধরো 4,3, 4, আরেকটা বিন্দু আছে 8,6। সাপোজ এখানে কোন একটা জায়গায় আমার 8,6, এইটা হলো আমার নববিন্দু বৃত্তের কেন্দ্র, এটা হলো আমার পরিধি। আগে একটা স্লাইডে দেখছিলাম না যে আমার লম্ব বিন্দু আর পরিকেন্দ্রের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু নববিন্দু বৃত্তের কেন্দ্র। তো আমার এখানে চাইছে লম্ব বিন্দুর স্থানাঙ্ক কত, লম্ব বিন্দুর স্থানাঙ্ক। তো আমার এইটা হলো মধ্যবিন্দু, নববিন্দু বৃত্তের কেন্দ্র হলো আমার মধ্যবিন্দু, এইটা হলো আমার পরিকেন্দ্রের স্থানাঙ্ক। আর লম্ব কেন্দ্রটা এই পাশে যে কোনো একটা জায়গায় হবে, কারণ এই দুইটার যে সংযোজক রেখাংশ তার মাঝখানে থাকবে নববিন্দু বৃত্তের কেন্দ্র। হুম, তো আমি ধরি এইখানে কোন একটা জায়গায় আমার সেই লম্ব কেন্দ্রটা আছে, আর লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক ধরি আমি এক্স কমা ওয়াই, এখানে suppose আছে। জানি না আমি কোন জায়গায় আছে, আমি বললাম এখানে আছে। তো আমার এক্স প্লাস 8/2 ইকুয়াল টু 4 আসবে, কারণ এইটা যোগ এইটা এর ভুজ এর ভুজ ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু নববিন্দু এর কেন্দ্রের ভুজ না, কারণ মধ্যবিন্দু। হুম, তাহলে এখান থেকে আমি পাই এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0। সেম কাজটা আমি পরের বার করি, y plus 6/2 is equal to 3, অর্থাৎ y plus 6 is equal to 6, y is equal to 0। তো আমার লম্ব কেন্দ্রের স্থান কত, 0,0। অ্যান্সার কোনটা? আর তোমাদের বইতে দুটো উপপাদ্য আছে, ব্রহ্মগুপ্তের উপপাদ্য আর টলেমির উপপাদ্য। তো তোমরা এই দুটো উপপাদ্য একটু দেখে নিতে পারো, যদিও খুব একটা ইম্পর্টেন্ট না এগুলা ফর ইউজের বেস্ট, তাও তোমরা একটু দেখে নিলে ভালো। এটা আর পড়ালাম না, কারণ শুধু শুধু প্রমাণ পড়ায় কোনো লাভ নেই, প্রমাণ আসবে। এর সাথে আমাদের জ্যামিতি পার্টটা শেষ, আর আমরা এখন সমতলীয় ভেক্টর পার্টে প্রবেশ করব। হুম, আর তোমরা যারা ক্লাসে আছো একটু অন্যদের মেনশন করো ক্লাসে, সবাই আসুক, সবাই ক্লাসটা করুক। লাইভ ক্লাস না করলে না পরে ক্লাস যখন জমে থাকে তখন ওই 2x 3x দিয়ে ক্লাস করলেও ওই দেখা যায় আলটিমেটার হয়ে ওঠে। হুম, যখন আমরাও ক্লাসগুলো করতাম তখন আর কি ওই মাঝে মাঝে জমায় থাকলে দেখা যাইতো যে যতই 2x দিয়ে করি ক্লাস কিন্তু শেষ হয় না, খুব কষ্ট থেকেই যায়, আরে পরে করবো নেই এরকম একটু আলসেমির জন্য ক্লাসটা আর শেষ হয় না। তো যারা তোমরা ক্লাস করতেছো তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, ক্লাসটা সবাই করুক। সাথে সাথে ক্লাসটা শেষ হয়ে গেলে তোমরা আর কিছু অ্যাডভান্স থাকবে। ঠিক আছে, তো আমরা তাহলে সমতলীয় ভেক্টরে প্রবেশ করতেছি। আমাদের জ্যামিতি পার্টটা শেষ, যা যা পড়াইছি এখান থেকে কোয়েশ্চেন আসবে, এর বাইরে কিছুই এর বাইরে কিছুই আসবে না। তোমরা জ্যামিতি পার্টটা এইখানের মতোই স্টপ রাখো, জ্যামিতিটা আপাতত শেষ হবে। স্কেলার রাশি, যে সকল রাশিকে পরিপূর্ণভাবে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে।
খুবই সহজ সংখ্যা, কিছুই বোঝানো লা- লাগবে না এখানে। জাস্ট মান দিয়ে যে সমস্ত জিনিসগুলো বোঝানো যায়, যেরকম তোমার ওজন। হুম। তারপর ধরো আজকে তাপমাত্রা। আচ্ছা, কোনোদিন কারো মুখে বলতে শুনছো যে আমার ওজন উত্তর দিকে ধরো 90 কেজি? হুম। কোনোদিন বলতে শুনছো? ওজন কি কোনোদিন উত্তর সাইডে 90 কেজি হয়? ওজন প্রকাশ করতে কোনোদিন কোনো দিকের প্রয়োজন হয়? বা যে কোনো তাপমাত্রা বা অন্যান্য কিছু? হুম। যেগুলার প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয় না সেইগুলো স্কেলার রাশি। আর যাদের প্রকাশের জন্য মানের সাথে দিকেরও প্রয়োজন হয় সেগুলো হলো ভেক্টর রাশি। ধরো কোন একটা গাড়ি ধরো চলতেছে, তো গাড়িটার বেগ কত? তো জাস্ট আমি যদি বলি 60 কিলোমিটার পার আওয়ার, তো যে কোনো দিকে 60 কিলোমিটার পার আওয়ার হওয়ার চান্সেস। কিন্তু যদি আমি বলি যে দক্ষিণ দিকে 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে কিন্তু আমি জিনিসটাকে ফিক্সড করলাম যে গাড়িটা চলতেছে দক্ষিণ দিকে, চলতেছে দক্ষিণ দিকে, গাড়িটার বেগ 60 কিলোমিটার পার আওয়ার। হুম। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে। আর ধারক, কোন ভেক্টর যে অসীম সরলরেখার অংশ বিশেষ, তাকে ওই ভেক্টরের ধারক বলে। হুম। সাপোজ একটা লম্বা একটা সরলরেখা আছে, তার মধ্যে থেকে ছোট একটা অংশ আমি কাটলাম। হুম। এই রেখাটার একটা দিক আছে, এই রেখাটার এই দিকে একটা দিক আছে, এই রেখাটা এই দিকে যাচ্ছে, তো তার মধ্যে থেকে ছোট একটা অংশ আমি কাটলাম, এবি। তো এই এবিটা এই বড় অসীম দৈর্ঘ্যের সরলরেখাটার ছোট্ট একটা অংশ। যে সরলরেখাটার এই একটা দিক আছে, যে সরলরেখাটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো এই বিশাল সরলরেখাটার যে একটা ছোট্ট অংশ আমি কাটলাম না, তো এই ছোট্ট অংশটা যে বড় সরলরেখাটার অংশ, সেটাই হলো ধারক। হুম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভেক্টরের জ্যামিতিক ভিত্তি, অর্থাৎ ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি সবই তোমরা জানো। ভেক্টরকে আমরা ধরো, ধরো এই, ধরো একটা ভেক্টর এবি, ভেক্টর ধরো, সোজা সোজা হয় না কেন? একটু সোজা হয়েছে। ধরো এটা এবি। হুম। এটা এ, এটা বি। এবি কে আমরা কিভাবে প্রকাশ করি? এবি এর উপর এরকম একটা ইয়ে 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 এরকম একটা তীর চিহ্ন দেওয়ার চেষ্টা করি আমরা, এবি। বা জাস্ট উপরে একটা দাগ দিই। বা এইটাকে যদি আমি ইউ বলি, তো ইউ এর, তো ইউ এর নিচে একটা আন্ডারস্কোর দেই এখানে। হুম। একটা আন্ডারলাইন দেই এখানে। তো আমরা এইভাবে ভেক্টরকে প্রকাশ করি। এটা খুব 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 খুবই সহজ। হুম। ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করি। ঠিক আছে, ঠিক আছে। ভেক্টরের সমতা, যদি দুটো ভেক্টর পরস্পর সমান হয়, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে তিনটা শর্ত আছে। যে দুইটা ভেক্টর পরস্পর সমান হইতে গেলে তিনটা শর্ত মানতে হবে। ভেক্টর দুইটার মান সমান হইতে হবে, ভেক্টর দুইটা একই দিকে হইতে হবে। একটা শর্ত দ্বারা। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? তুমি একটু রেসপন্স করো তো। একজন বলতেছে কথা নাকি শোনা যাচ্ছে।
কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, ভেক্টরের সমতা তো আমি যা বলতেছি, তিনটা শর্ত আছে। এক নম্বরটা হলো মান সমান হতে হবে। ভেক্টর দুইটার মান বা দৈর্ঘ্য বা যাই বলি, এটা সমান হতে হবে। মান সমান। তাদের ধারক, অর্থাৎ যে আমি ফার্স্টে যে বললাম যে একটা অসীম সরলরেখার অংশ যে ভেক্টরটা, সেই ধারক, হ্যাঁ, একই বা সমান্তরাল হতে হবে। অর্থাৎ ধরো এ একটা ধারক, এ একটা ধারক, ধারক দুটো পরস্পর সমান্তরাল না? তো যদি সমান্তরাল হয়, তার মানে সেটা ভেক্টর দুইটা সমান হওয়ার আরেকটা শর্ত পূরণ করতেছে। আর ধারক যদি একই হয় তাহলে তো কথাই নেই। তো ধারক একই বা সমান্তরাল। 3 নম্বর শর্তটা, ভেক্টরের দিকটা একই দিকে থাকতে হবে। অর্থাৎ দুইটা ভেক্টরই যদি বাম থেকে ডানে যায় তাহলে বাম থেকে ডানেই যাবে। কোন একটা ভেক্টর বাম থেকে ডানে, কোন একটা ভেক্টর ডান থেকে বামে, এইটা ভেক্টর দুইটা সমান হতে হলে দুইটারই দিক একই অভিমুখে হতে হবে। একই অভিমুখ। একই অভিমুখ। এটা যদি হয় তাহলে ভেক্টর দ্বয়, ভেক্টর দ্বয়। আর যদি থার্ড শর্তটা আমার চেঞ্জ হয়ে যায়, দিক যদি বিপরীত হয়, বাকি দুইটা শর্ত সেম, জাস্ট থার্ড শর্তটা যদি আমার চেঞ্জ হয়ে যায়, তাহলে ভেক্টর দ্বয় কিন্তু সমান না, ভেক্টর দ্বয় বিপরীত ভেক্টর। বিপরীত। প্রথম দুইটা শর্ত আমার দুইটা ক্ষেত্রে প্রযোজ্য। থার্ড শর্ত যদি একই অভিমুখী হয় তাহলে ভেক্টর দ্বয় সমান। আর যদি থার্ড শর্তটা বিপরীত দিকে হয়, যদি বিপরীত হয়, তাহলে কিন্তু আমার সেটা বিপরীত ভেক্টর। আর যদি একই অভিমুখী হয় তাহলে ভেক্টর দ্বয় সমান হতে সমান। হুম, same. ওকে। যোগ ও বিয়োগের ত্রিভুজ বিধি তো জানোই। আচ্ছা, কি কি ত্রিভুজ বিধি জানো না একটু বলো তো আমাকে। হুম, যে আহ, যে আহ, যে আহ, যে আমি কোনোদিন ত্রিভুজ বিধির নামই শুনি নাই। হুম, কে কে কোনোদিন ত্রিভুজ বিধির নাম শোনা নেই একটু বলো তো। আচ্ছা, এই ত্রিভুজ বিধিটা আমি পড়াচ্ছি। ভেক্টর যোগ বা বিয়োগ, সাপোজ একটা ভেক্টর বিদিত আছে, এই ধরো আরেকটা ভেক্টর সাপোজ ধরো এইদিকে আছে। কি আছে না? কত সুন্দর।
ধরো আরেকটা vector B, এই ভেক্টর দুটোকে যোগ করতেও হবে। হুম, তো আমি কি করব? একটা ভেক্টর, একটা ভেক্টর বি, আর একটা ভেক্টর এ, এই দুটো ভেক্টরকে আমি যোগ করব যদি আমি ত্রিভুজ বিধি অনুযায়ী যোগ করতে চাই। তো আমি এই ভেক্টরের যে শেষ বিন্দু তার মাথায় এই ভেক্টরের পাদবিন্দু রাখতেছি, এই ভেক্টর, এটা এ বি, এই দুইটা যে দুইটা রেখা হলো, এবার এর আদি বিন্দু থেকে বি এর শেষ বিন্দু পর্যন্ত একটা রেখা টানবো। এর আদি বিন্দু থেকে বি এর শেষ বিন্দু পর্যন্ত একটা টানবো। এটা হলো সি। হুম, এর দিকটা কোন দিকে? সি ইজ ইকুয়াল টু এ প্লাস, অর্থাৎ এই যে দুটো ভেক্টর ছিল আমার কাছে আগে থেকে, সেই দুইটা ভেক্টর দিয়ে আমি একটা ত্রিভুজ মতো বানালাম। বানায় এর যে আদি বিন্দু ছিল সেখান থেকে এর যে শেষ বিন্দু ছিল সেখান বরাবর এই একটা রেখা টান, সেই রেখাটা যে ভেক্টরকে নির্দেশ করে সেটাই হলো পূর্ব দুটো ভেক্টরের যোগ, ভেক্টরের ত্রিভুজ। হুম, ও ভেক্টর বিয়োগের একটা জিনিস। তো ভেক্টর দুটো আমি যোগ করবো। এখন যদি আমাকে বলে যে এ মাইনাস বি করতে, হুম, তখন আমি কি করবো? কেউ ধরো আমাকে বললো এ মাইনাস বি করতে, এ মাইনাস বি করতে বললে আমি কি করবো? কি করবো? আচ্ছা, এ, এ মাইনাস, এই জিনিসটাকে কি লিখতে পারি? এ প্লাস মাইনাস বি, এই জিনিসটা লিখতে পারি। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মানছে, বাট দিকটা কি উল্টা না? হুম, যদি আমার এ এর দিকটা এদিকে হয়, বি এর দিকটা ছিল আমার এই বরাবর, হুম, তো বি এর দিকটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমার এই বরাবর আসতেছে না, তাহলে আমার বিটা কি এদিকে আসতেছে না? এটা আমার এ, এটা আমার মাইনাস, এ এদিকে গেল, মাইনাস বি এইদিকে আসবে, তাহলে আমার যে লব্ধিটা সেটা কি এইদিকে আসবে না? ধরো এটা সি প্রাইম, হুম, তো আমার সি প্রাইম সমান কি আছে? এ মাইনাস, এই জিনিসটা আসতেছে না আমার, বি আগে এই বরাবর ছিল, সেই বিটার জাস্ট মাইনাস দিয়ে তার দিকটা আমি উল্টা করব, উল্টা করলে সেই বিটা উল্টা দিকে চলে আসবে, তো আমার লব্ধিটা কি এই বরাবর আসবে। তো আমার সি প্রাইম মানে কি? এ, এই মাইনাস বি, এ প্লাস মাইনাস বি, সেটাই তো আমার এ মাইনাস বি। তো আমার সেই জিনিসটা আসলেই না। একটা যোগ ও বিয়োগের ত্রিভুজ, একটা যোগ ও বিয়োগের সমান্তরিক ভিডিও, এটা ধরো একটা ভেক্টর এ, এটা ধরো একটা ভেক্টর, এটা ধরো বি। তো আমি আগে এইটার প্রান্ত বিন্দুতে এইটার আদি বিন্দু স্থাপন করছি। এইবার আমরা করব কি, এইটারও যে বিন্দু আদি বিন্দু, এইটারও আদি বিন্দুতে আমি ভেক্টরটা স্থাপন করব। এটা, এটা বি। আমি এইবার এই দুটাকে একটা কাল্পনিক সমান্তরাল করব। এখান থেকে এখানে, এখান থেকে এখানে কাল্পনিক সমান্তরাল করব।
সামান্তরিকের যে কর্ণ, সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণটা হবে আমাদের সেই ভেক্টরের লব্ধি, এ আর বি এর লব্ধি। তোমরা এখন চিন্তা করো, এইটাকে যদি আমি তুলে এনে এইখানে বসাতাম, তাহলে কি সেম জিনিসটা আসতো না আমার? এইটা, এইটাকে যদি আমি তুলে নিয়ে এইখানে আনতাম, তাহলে কি আমার সেই সেম জিনিসটাই আসতো না, যেটা আমি ত্রিভুজ বিধিতে এই মাত্র দেখে আসলাম, এই এ, এই বি, তাহলে এই সি, সেম জিনিসটা আসতো না আমার? জিনিস কিন্তু আমার সেম। এখানে সি ভেক্টরটা হলো এইটা। হুম, এটা হলো আমার সি ভেক্টর। সি হলো এ আর বি এর দূরত্ব। এবার আমি বিয়োগটা কিভাবে করব? এই যে এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, বি যদি এদিকে হয় মাইনাস বি, কি তার উল্টা সাইডে না? তাহলে এইটা ধরো এ ভেক্টর, বি যাই তো এইদিকে, তাহলে মাইনাস বি যাবে কোন দিকে? এদিকে না? হুম, এটা কি আমার মাইনাস বি না? এটা তো আমার এখানে তো আমি একটা কাল্পনিক সামান্তরিক আঁকতেই পারি। তাহলে এটা যদি আমার সেই লব্ধি হয় কর্ণ বরাবর সি প্রাইম, তাহলে সি প্রাইম সমান কি? এ মাইনাস বি না? এইটাও কিন্তু ত্রিভুজের মতোই। তুমি দেখো, ত্রিভুজে আমি কি করছিলাম, এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল। এখন তুমি এই মাইনাস বিটাকে, তুমি মাইনাস বিটাকে না এখানে আনো, এইখানে আনো, সেম জিনিসটাই হচ্ছে না আমার? এ এদিকে আমি রাখছিলাম মাইনাস বি আগে, সেই মাইনাস বিটাকে আমি এইখানে নিয়ে আসছি কর্ণ বরাবর, কিন্তু আমার সেই লব্ধিটা চলে আসছে। বুঝছো? বুঝছো তো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। শূন্য ভেক্টর কি? যদি আমার কোন একটা ভেক্টর একটা বিন্দু থেকে শুরু হয়ে সেই বিন্দুতেই শেষ হয়, তাহলে সেটা শূন্য ভেক্টর। অর্থাৎ এটা ধরো আমি একটা বিন্দু, বিন্দুটাকে ধরলাম আমি এ। হ্যাঁ, যদি একটা ভেক্টর এ বিন্দু থেকে শুরু হয়ে এ বিন্দুতেই শেষ হয়, তাহলে সেটা শূন্য ভেক্টর। অর্থাৎ এ এ, ধরো এই যে ভেক্টরটা, এটা একটা শূন্য ভেক্টর, এটা একটা শূন্য ভেক্টর, এটা একটা শূন্য ভেক্টর। এখন শূন্য ভেক্টরটা আমি কিভাবে পাই? ধরো এ বি ভেক্টর থেকে আমি এ বি ভেক্টরই বাদ দিলাম, তখন আমার যেটা পড়ে থাকে না, সেটাই হলো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে আমরা শূন্য নিচে একটা দাগ দিয়ে প্রকাশ করি, এই শূন্য এর নিচে একটা দাগ দিই, এভাবে আমরা শূন্য ভেক্টরটাকে প্রকাশ করি। শূন্যকে ভেক্টর বলাও হয়, না বললেও সমস্যা হয় না, বাট এইভাবে শূন্য ভেক্টরটা আসলে আসছে, যে কোনো একটা ভেক্টর থেকে সেই ভেক্টরটাই যদি আমরা বাদ দিই, তাহলে শূন্য ভেক্টর আসে। আবার এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? দেখো তো, এ বি মাইনাস মাইনাস বি। হুম, দিকটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। এবার আগে এ থেকে বি তে ছিল দিক, এখন কিন্তু মাইনাস দিয়ে বি থেকে ইয়ে তে আনলাম, জিনিসটা আমার সেম থাকতেছে কিন্তু। খেয়াল করো, এ বি ছিল, বি এ হয়ে গেছে, দিকটা চেঞ্জ হয়েছে, মাইনাস দিয়ে সেই দিকটা আমরা ফিক্স রাখলাম। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না? তাহলে এ বি প্লাস বি এ ইকুয়াল টু শূন্য ভেক্টর না? হুম, বি প্লাস বি এ ইজ ইকুয়াল টু শূন্য না? ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। ভেক্টর যোগের বিনিময় বিধি। আহ,
তোমরা বিনিময়, সংযোগ আর বর্জন বিধি, এই তিনটাই তোমরা জানো। এই যে বিনিময় বিধিটা এখানে আছে। আচ্ছা আমি দেখাই, আসলে দেখাই দিই ভিক্টর। ধরো আমার দুটো ভেক্টর যোগ আকারে আছে। এ একটা ভেক্টর প্লাস বি একটা vector। এই জিনিসটাকে আমি কিন্তু লিখতে পারি বি ভেক্টর যোগ এ ভেক্টর, বি ভেক্টর যোগ এ ভেক্টর। অর্থাৎ ভেক্টর দুটোকে যোগ হিসেবে থাকলে ভেক্টর দুটো ইন্টারচেঞ্জ করলেও না আ- উম, কোনো পরিবর্তন হয় না এখানে। অর্থাৎ ভেক্টর দুটো আমার সেমই থাকে, এ প্লাস বিও যা, বি প্লাস এও সেই একই কথা। হুম, এই জিনিসটাই হলো আমার ভেক্টরের বিনিময় বিধি, সংযোগ বিধি। হুম, ধরো আমি দুটো ভেক্টরকে ধরো আমি তিনটা ভেক্টর, ধরো এ প্লাস বি প্লাস সি, তিনটা ভেক্টর কে আমি লিখলাম। তো আমি ফার্স্টে বললাম যে এ আর বি কে আমি একসাথে যোগ করলাম, তার সাথে সি যোগ করলাম। বোঝো, এই দুইটা ভেক্টরকে যোগ করে তার সাথে সি যোগ করা যা যে কথা। ধরো এর সাথে বি প্লাস সি যোগ করে, অর্থাৎ বি প্লাস সি যোগ করে তার সাথে এ যোগ করাও একই কথা। আবার এর সাথে সি যোগ করে তার সাথে বি যোগ করা একই কথা। অর্থাৎ দুটো ভেক্টরকে যোগ করে তার সাথে আরেকটা ভেক্টরকে যোগ করা, অন্য অন্য অন্যান্য যে পদ্ধতি আছে সেইগুলাতে যোগ করে করাও সেম কথা। এর সাথে বি যোগ করে তার সাথে সি যোগ করা যা, এ ই আহ, সেটা হলো বি এর সাথে সি যোগ করে তার সাথে ই এ যোগ করা সেম। মানে এই দুইটা পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই। দু- দুটো ভেক্টর যোগ করে তার সাথে অন্য একটা ভেক্টর যোগ করা বিভিন্ন পদ্ধতিতেই করা যায়। হুম, এইটাই হলো তোমার ভেক্টরের সংযোগ বিধি। আরেকটা হলো বর্জন। বর্জন বিধিটা না খুব ইন্টারেস্টিং। হুম, ধরো আমি কোথাও লিখছি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি। এখন আমি উভয় পক্ষ থেকেই ভেক্টর বাদ দিব। হুম, বাদ দেওয়ার ক্ষেত্রে কি শিখছিলাম, যে আমার এখানে একটা শূন্য ভেক্টর আসার কথা না। ধরো এ প্লাস বি, এখানে আমি একটা মাইনাস করলাম এ ভেক্টরটা। আবার এ প্লাস সি ছিল, সেখানে আমি মাইনাস করলাম আরেকটা এ ভেক্টর। অর্থাৎ আমি উভয় পক্ষে একটা মাইনাস এ ভেক্টর যোগ করলাম। তো আমার এ আর মাইনাস এর যোগ হয়ে কি একটা শূন্য ভেক্টর আসার কথা না। শূন্য প্লাস বি ইজ ইকুয়াল টু শূন্য প্লাস সি, এরকম হওয়ার কথা না। কিন্তু কোন একটা ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলে সেই ভেক্টরটা সেমই থাকে। সেজন্য এটা আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু সি। হুম, এই জিনিসটা আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু সি। কোন একটা ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলে ভেক্টরটার কোনো পরিবর্তন হয় না, যেহেতু হয় না সেহেতু শূন্য ভেক্টরটাকে আমরা স্কিপ করতে পারি। তো জিনিসটা হলো আমি ফার্স্টে দুইটা পক্ষেই একটা নেগেটিভ ভেক্টর যোগ করছি। নেগেটিভ ভেক্টর যোগ করে আমি দুটো ভেক্টরকে উঠাই দিচ্ছি, এই যে এ ভেক্টরকে আমি বর্জন করতেছি, সেই জন্য বিধিটার নাম কিন্তু বর্জন বিধি। তো আমি ওইভাবে দুটো ভেক্টরের সমতা সাধন করতে পারলাম, যে বি ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে, স্কেলার গুণিতক। হুম, যদি কোনো ভেক্টরের সাথে আমি কোনো স্কেলার রাশি গুণ করি, তাহলে কিন্তু ভেক্টরের মানের পরিবর্তন হয়, দিকের কোনো পরিবর্তন হয় না। সাপোজ আমার এ, এ বি একটা ভেক্টর,
এ বি একটা ভেক্টর, এর সাথে যদি এম গুণ দেই, ধরো এম এ, তাহলে কিন্তু আমার ভেক্টরের মানের পরিবর্তন হচ্ছে জাস্ট, অর্থাৎ এ বি এর এম গুণ মান সম্পন্ন, দিক কিন্তু আমার সেম থাকছে, এ বি এর দিকও যা, আমার ইয়ার দিকও কিন্তু সেম, তোমার এম এ বি এর দিকও কিন্তু সেম। কিন্তু এখানে আবার শর্ত আছে, যদি এম ইজ ইকুয়াল টু, মানে এম ইজ গ্রেটার দেন জিরো হয়, তাহলেই এইটা হবে, অর্থাৎ এম যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এই দিক একই থাকবে, কিন্তু এম যদি ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে কিন্তু দিকটা বিপরীত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে তোমরা একটু চিন্তা করো, কেন হচ্ছে? এম যদি ঋণাত্মক হয় তাহলে কি সামনে একটা মাইনাস চলে আসতেছে না? মাইনাস চলে আসার মানে কি দিকটা বিপরীত হয়ে যাওয়া না? হুম, তোমরা বলো, যদি এম ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে? জিনিসটা শূন্য ভেক্টর হবে না, জিনিসটা শূন্য ভেক্টর হয়ে যাবে না, কারণ আমি কোনো একটা জিনিসের সাথে শূন্য গুণ করলে তার মানটা কি শূন্য হয়ে যায়। শূন্য ভেক্টরের ক্ষেত্রে শর্ত কি ছিল? মান শূন্য, মান শূন্য হওয়ার জন্য ভেক্টরটা শূন্য হয়ে যাচ্ছে। হুম, বুঝতে পারছো তো? ঠিক আছে, ঠিক আছে, ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে তোমাদের সব শর্তগুলো সুন্দর দেওয়া আছে, এটা সেই তোমাদের বিনিময় বিধি, দ্বারা আমি কালি চেঞ্জ করি, এটা তোমাদের সেই বিনিময় বিধি, এইটা সেই সংযোগ বিধি। এই যে কোন একটা ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলে ভেক্টরটার কোনো পরিবর্তন হয় না, এই যে জিনিসটা, এই জিনিসটা, হুম, এই যে এইটা কিন্তু তোমাদের সেই বর্জন বিধি। এই যে শূন্য ভেক্টর কিভাবে আসছে সেটা এইটা, আর এইটা তোমাদের সেই বর্জন বিধি, ইউ যোগ করলাম, এই যে মাইনাস ইউ যোগ করে এই ইউটাকে আর কি ভ্যানিশ করা হয়েছে। হুম, এইটা আরেকটা সূত্র, দেখো দুটো স্কেলার রাশি গুণ আছে, হ্যাঁ, স্কেলার গুণের মতোই হবে এটা, মানে তোমরা সিম্পল যে গুণ করো না, সেরকমই এই এম এর সাথে এন গুণ হয়ে সেইটাই ইউ এর সাথে গুণ হবে, অর্থাৎ জিনিসটা ইউ যে ভেক্টরটা ছিল তার এম এন গুণ হবে, অর্থাৎ ইউ ভেক্টরের এম এন গুণ। দুটো স্কেলার যদি গুণ আকারে থাকে সেটা ইউ ভেক্টরের এম এন গুণের সমান। কোন একটা ভেক্টরের সাথে শূন্য গুণ হলে সেটা শূন্য ভেক্টর হয়ে গেল, আর ওয়ান তো সবকিছুর সাথে গুণ আকারে থাকে, যদি মাইনাস ওয়ান গুণ হয় মানে কোন একটা ঋণাত্মক সংখ্যা গুণ হয়, তাহলে ভেক্টরের দিকটা বিপরীত হয়ে যাচ্ছে, এটার দিক বিপরীত হয়ে যাচ্ছে। আর এইটা দেখো, এই পুরো জিনিসটা কি একটা স্কেলার রাশি না, তার সাথে একটা ভেক্টর গুণ হয়েছে, সেটার মানে কি এই স্কেলার রাশিটার সাথে একটা ভেক্টর গুণ হয়েছে, এই স্কেলার রাশিটার সাথে এই একটা ভেক্টর গুণ হয়েছে। হুম, বুঝতে পারছো তো? ঠিক আছে, ঠিক আছে, পরের slide এ যাচ্ছি। অবস্থান ভেক্টর। আচ্ছা, তোমরা একটু সাড়া দাও তো, ক্লাস কেমন হচ্ছে? হুম, তোমরা একটু বলো তো, ক্লাসটা কি ভালো হচ্ছে নাকি? আচ্ছা, তোমরা একটু বলো ক্লাসটা কেমন হচ্ছে।
হুম, অনামিকা আজমি বলছে ভালো হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ অনামিকা। আচ্ছা, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর জিনিসটা কি? অবস্থান ভেক্টর জিনিসটা না আসলে বোঝার জন্য তোমাদের আরেকটু ভেক্টরের নলেজ দরকার ছিল। এই জিনিসটা তোমাদের এই 19 দেওয়াটা ঠিক হয়নি। যাই হোক, পরে। ঠিক আছে, বর্ষা শাহ বলছে ভালো হচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ বর্ষা, থ্যাংক ইউ অনামিকা। আহ, অবস্থান ভেক্টর, এইটা যদি একটা গ্রাফ হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, যদি ওয়াই অ্যাক্সিস, ওয়াই, সাপোজ এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। হুম, যদি একটা বিন্দু থাকে, একটা বিন্দু থাকে, তো আমি যদি মূল বিন্দু থেকে এই বিন্দুটাকে সংযোগ করি, হুম, মূল বিন্দু থেকে এই বিন্দুটাকে যদি আমি সংযোগ করি, তাহলে এই এই আগের বিন্দুটার যে একটা অবস্থান পাওয়া যায় না, এটাকেই আমরা বলি অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরের কাজ, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন দেখবা কোনো একটা বিন্দু দুই ধরনের স্থানাঙ্ক থাকে। একটা তোমরা 19 যেটা শিখতেছো কার্তেশীয় স্থানাঙ্ক, অর্থাৎ এই বিন্দুটা ধরো ভুজ আর একটা কোটি থাকলো। আরেকটা থাকে পোলার স্থানাঙ্ক, অর্থাৎ এই যে আরটা না, এই আর এর একটা মান থাকে। এই আর এর ধরো মানটা ধরো 3। হুম, আর এখানে আর এর একটা দিক থাকে থিটা, একটা দিক থাকবে থিটা। থিটা সমান ধরো সামথিং ডিগ্রি। হুম, তো এই তো এই বিন্দুটাকে আমরা দুটো ভাবে প্রকাশ করতে পারি, একটা এক্স কমা ওয়াই, আরেকটা এই যে অভেদ চিহ্ন দিয়ে আমি লিখব আর কমা থিটা, আর কমা থিটা। তো এই বিন্দুটাকে আমরা যে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করছি না, তো এটা ভেক্টর কেন? কারণ এর কিন্তু একটা দিক আছে, এই থিটা মানেই কিন্তু একটা দিক, থিটা মানেই একটা দিক। এই থিটা দিয়ে একটা দিক দিচ্ছি আমি এইটা, আর এই আর এর একটা মান আছে, সেই জন্য কিন্তু এটা ভেক্টর। এই এই আরটা হলো এই বিন্দুটার অবস্থান। হুম, এই জিনিসটাই হলো তোমাদের অবস্থান ভেক্টর। এই এখন এই আর থিটা কেন লাগে? পোলার স্থানাঙ্ক বের করার জন্য। হুম, পোলার স্থানাঙ্ক বের করার জন্য আর আর থিটা লাগে। ঠিক আছে, তাহলে এইটাই অবস্থান ভেক্টর আছে। তারপরে আমরা 6টা ম্যাথ করবো, ম্যাথ করার পরে আজকের ক্লাস শেষ। ঠিক আছে, একক ভেক্টর, যদি কোনো ভেক্টরের মান 1 হয় তাহলে সেটা একক ভেক্টর। ধরো আমি লিখলাম এ, এ ধরো একটা ভেক্টর, এর যে মানটা, সে মানটা ধরো 1, অর্থাৎ এখানে যদি আমি এইভাবে লিখি যে মডুলাস চিহ্ন দিয়ে আসলে মান বোঝানো, যে মানটা, সে মানটা হলো 1। তো তো এই যে ভেক্টরটা, অর্থাৎ যে ভেক্টরের মান 1, দিক যেরকমই থাকুক, দিকটা কোনো এইখানে বিবেচ্য বিষয় না। তো এই যে মানটা যে 1 না, এইটাই হলো এই একক ভেক্টর। সাপোজ আমাদের আহ একটা ভেক্টর আছে, এই এবি ভেক্টরকে যদি আমি এবি এর মান দ্বারা ভাগ করি এরকম, তাহলে যেটা আমি পাবো, ধরো একটা ভেক্টর পাইলাম এ, তো এই একক ভেক্টরের মাথার উপরে এই এরকম একটা ক্যাপ চিহ্ন দেওয়া হয়। এইটা দ্বারাও ভেক্টরই বোঝায়, বাট এই জিনিসটা দিয়ে বোঝানো যায় যে এটা একক ভেক্টর, একটা ক্যাপ দেওয়া হয়। তো এই জিনিসটা হলো আমার একটা এই জিনিসটা হলো আমার একটা এই একক ভেক্টর। এখন তোমরা বলতে পারো যে ভাই কিভাবে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কিভাবে আমরা এই একক ভেক্টর পাইলাম? চিন্তা করো, এই জিনিসটার কিন্তু একটা মান আছে, একটা দিক আছে। সাপোজ এর মানটা ধরো 6, এ বি এর মানটা ধরো 6,
হুম, তো এর একটা মান আছে, একটা দিক আছে। তো আমরা এটাকে এর মান দ্বারাই ভাগ করলাম। তো মান দ্বারা ভাগ করলে ধরো 6/6 ইজ ইকুয়াল টু কি 1 আসে না? তোর মানটা 1 হয়ে যাচ্ছে, কিন্তু এর দিকের সাথে কোনো কাটাছেড়া তো আমি করিনি। তো এর দিকটা সেম থাকতেছে, জাস্ট মানটা 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ এ ক্যাপের যে মানটা, সেটা কিন্তু 1। এটা আমি সুন্দর করে লিখি, দাঁড়াও। এ ক্যাপের এ ক্যাপের যে মানটা, সেটা কিন্তু আমার 1। দিকটা এ বি যেদিকে সেদিকে। তো কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টরের একটা একক ভেক্টর পাওয়া যায়। হুম, তুমি এইখান থেকে কি লিখতে পারি দেখো তো। এ বি সমান এ বি এর যে মান, সেইটা গুণ তার একক ভেক্টর। হুম, এই জিনিসটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট লাগবে। হুম, ভেক্টরের যে কনসেপ্টটা, সেটা তোমাদের ইন্টারমিডিয়েটে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো আশা করি তোমরা একক ভেক্টর জিনিসটা বুঝতে পারছো। ওকে, তো তোমাদের এবার একটু ম্যাথ করতে হবে। যা যা আমরা শিখলাম সেইটার উপরে 5টা 6টা ম্যাথ আছে ভেক্টরে, সেরকম কঠিন কোনো চ্যাপ্টার না। এখান থেকে খুব একটা ম্যাথ আসে না, তবে সাধারণত যে টাইপের ম্যাথ গুলা আসে, 5টা 6টা আমি ম্যাথ রাখছি, খুব বেশি রাখি নাই। ম্যাথ তোমরা বাসায় টেস্ট পেপার সলভ করবা বা এমসিকিউ গুলা সলভ করবা। আর ছোট ছোট প্রশ্নগুলা, ধরো 2 মার্কস এর যে প্রশ্নগুলা থাকে, সেইগুলা সলভ করবা। আশা করি তার মধ্যে থেকেই তোমাদের ম্যাথের প্রিপারেশনটা হয়ে যাবে। আর এনডিসি বা হলি ক্রস বা সেন্ট জোসেফের যে পরীক্ষাগুলো আছে, ওইখানে খুব ছোট ছোট প্রশ্ন থাকে, যা আর কি খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করা যায়, সেই টাইপের প্রশ্নগুলো দেয়। তো তোমরা আর কি ছোট প্রশ্নগুলো সলভ করলেই হয়ে যাবে। এখন যেহেতু সময় কম, তোমরা উপপাদ্যের প্রমাণ বা বড় বড় যে ম্যাথ গুলো আছে সেগুলো করার কোনোই দরকার নেই, ওগুলো আসবে না। হুম, ঠিক আছে, ওরা ম্যাথে যাচ্ছে। আমাদের প্রথম, এবি আর ডিসি যদি সমান্তরাল হয়, তাহলে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু ডিসি ভেক্টর। এখানে এম একটি স্কেলার রাশি। এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিসি ভেক্টর, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু সিডি ভেক্টর। আচ্ছা, তোমরা বলো তো যে এটার উত্তর কি হতে পারে। হুম, তোমরা একটু কমেন্টে বলো এটার উত্তর কোনটা হতে পারে। তোমাদের কমেন্ট আমি দেখতেছি এখানে, তোমরা বলো যে এটার উত্তর কি হতে পারে। একটু ফাস্ট বলতে হবে। একটু তাড়াতাড়ি এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হুম, তো তাড়াতাড়ি বলো যে এটার উত্তর কি হতে পারে। আচ্ছা, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? একটু তাড়াতাড়ি প্রশ্নটার উত্তর দাও। দেখো, অ্যাডমিশন টেস্টে কিন্তু এই এতটা সময় পাবা না একটা এমসিকিউ সলভ করার জন্য। সো এই এখন থেকেই তোমাদের দ্রুততার সাথে সঠিক উত্তর বের করার যে প্র্যাকটিসটা, সেটা করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমি এটা করে দিচ্ছি। হুম, দুটো রেখা,
বলে নেই কিন্তু যে তাদের মান সমান। জাস্ট বলছে যে তারা সমান্তরাল। একটা রেখা আছে, ধরো একটা রেখা আছে, তো আমি ধরে নিচ্ছি যে তারা অসমান, কারণ মান যেহেতু সমান বলে নেই, তো আমার ধরে নিতে হবে যে তারা অসমান। এটা এ বি, হুম এ বি আর এটা যদি ডিসি হয়, এটা যদি ডিসি হয়, তাহলে এই দুইটা সমান্তরাল, অর্থাৎ এদের দিক সেম বা বিপরীত যাই হোক, কিন্তু এদের ধারক রেখা সমান্তরাল। ওকে, তো এদের ধারক রেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের দিক একই দিকে। হুম দিক যদি একই দিকে হয়, তাহলে এই প্রথম শর্তটা কি আমার খাটে না? কারণ এখানে এম এর মান যা ইচ্ছা তাই হতে পারে, ধনাত্মক কোন একটা সংখ্যা। এম এখানে ধনাত্মক কোন একটা সংখ্যা, এম ধনাত্মক। আবার ধারক রেখার সমান্তরাল, এই দুইটা ধরো বিপরীত দিকে, তখন কি এম আবার ঋণাত্মক। তো এখানে তো এখানে এম এর উপরে জিনিসটার দিক নির্ভর করতেছে, অর্থাৎ এ বি আর ডিসি একই দিকে নাকি এ বি আর ডিসি বিপরীত দিকে। হুম এম এর মান যা হবে সেইটার উপরেই এদের দিক নির্ণয় হবে। সো প্রথম শর্তটা আমার সঠিক। বলছে এ বি ইজ ইকুয়াল টু ডিসি, যেহেতু বলে নেই কোনো জায়গায় যে এদের মান সমান, প্রশ্নে কিন্তু আমার কোনো জায়গায় বলে নেই যে এদের মান সমান। দুটো ভেক্টর সমান হতে গেলে দিক একই দিকে হওয়া লাগবে, মানও সমান হওয়া লাগবে। জাস্ট সমান্তরাল দিয়ে দুটো ভেক্টর সমান বলা যাবে না। তো আমার এ বি ইজ ইকুয়াল টু ডিসি এটা হচ্ছে না। আর স্বাভাবিকভাবে সেম শর্তে এ বি ইজ ইকুয়াল টু সিডি এটাও হচ্ছে না। তো আমাদের এই অ্যান্সার ক। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। এ এ এটা হচ্ছে একটি বিন্দু ভেক্টর, এই একক ভেক্টর, শূন্য ভেক্টর। একক ভেক্টরের কি মান আছে না? যদি একটা ভেক্টর এ বিন্দুতে শুরু হয়ে এ বিন্দুতে শুরু হয়ে এ বিন্দুতেই শেষ হয়, তাহলে কি সেটার কোনো মান আছে? মান তো নেই। প্রচুর জিনিসটা, কোন একটা ভেক্টর যে বিন্দুতে শুরু হয়েছে সেই বিন্দুতেই শেষ হয়েছে। হুম সেই বিন্দুতেই যদি আমার ভেক্টরটা শেষ হয়, তাহলে কি ভেক্টরের তো কোনো মান থাকছে না। মান যদি না থাকে, তাহলে কি সেটা শূন্য ভেক্টর না? শূন্য ভেক্টরেরই আরেকটা নাম বিন্দু, অর্থাৎ আমার একটি গ। ঠিক আছে, পরেরটা। দুটো ভেক্টর সমান্তরাল হলে এদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি বিধি প্রযোজ্য। এদের যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি প্রযোজ্য। এর দৈর্ঘ্য সর্বদা সমান। দুটি ভেক্টর সমান্তরাল হলে, আচ্ছা দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে কি তুমি তাদের দ্বারা কখনো ত্রিভুজ আঁকতে পারবা? দুটো রেখা যদি সমান্তরাল হয়, তাহলে কি তাদের দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব? বা তাদের একটাকে আরেকটার উপরে রেখে তারপরে তোমার তাদের লব্ধি নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে তাদের সামান্তরিক বিধি প্রযোজ্য হবে। আর দৈর্ঘ্য সমান, এইটা তো পুরো ফাও কথা। কারণ দেখো, সমান্তরাল হলে দৈর্ঘ্য সমান হওয়া লাগবে, এর তো কোনো কথাই নেই, হইতেও পারে নাও হইতে পারে। আমাদের অ্যান্সার শুধুমাত্র। হুম ঠিক আছে, ঠিক আছে। এবার কয়টা আছে? কোনটি ভেক্টর রাশির উদাহরণ? এখানে কোনটা হবে একটু বলো তো, কমেন্টে বলো যে কোনটা ভেক্টর রাশির উদাহরণ।
তোমরা বলো। এই যে এই যে চারটা অপশন আছে, তার তার মধ্যে কোনটা ভেক্টর? আতিক হোসেন সজীব বলছে সি, বল। আচ্ছা, আর কেউ? আর কেউ? আতিক আবার কমেন্ট ডিলিট করছো কেন? সঠিকই তো ছিল। আতিক, তোমার উত্তর সঠিক ছিল, আবার লিখছো। কনফিউশনে পড়লে কিন্তু ও হবে না, বুঝছো? এই এখন যদি কোনটা ভেক্টর সেটা নিয়ে কনফিউশন থাকে তাহলে কিন্তু ও হবে না। তোমাকে কনফিডেন্ট থাকা লাগবে যে তোমার উত্তরটা সঠিক। ভাবলাম কেউ নাই তো তাই, আরে কেউ থাকবে না, সবাই হলো ওই রেকর্ডেড ক্লাস করে তো সেই জন্য মনে করে যে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যায়, কিন্তু তখন যে একটা আলসেমি থাকে সেটা বোঝে না। যারা এই লাইভ ক্লাস করে তারা সবচেয়ে বেশি কম সময়ের মধ্যে শেষ করতে পারে। মঞ্জুরুল ইসলাম মারুফ বলছে গ। হ্যাঁ, বল। আচ্ছা, তোমাদের একটা কনফিউশন তৈরি করবে। তড়িৎ প্রবাহ আছে না? তড়িৎ প্রবাহের কি একটা দিক আছে না? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে। হুম। ধরো আমার একটা তার, তোমরা তো ফিজিক্সে পড়ছো। হুম। একটা তার, ধরো আমার ইলেকট্রন এই সাইডে যাচ্ছে, তোমার তড়িৎ প্রবাহের দিক কোনটা? এর উল্টাটা না? হুম। তাহলে কি তড়িৎ প্রবাহেরও একটা দিক আছে না? এইবার বলো, তড়িৎ প্রবাহ কি স্কেলার না ভেক্টর? তড়িৎ প্রবাহ কি স্কেলার নাকি ভেক্টর? তোমরা বলো তো, তড়িৎ প্রবাহ স্কেলার নাকি ভেক্টর? আচ্ছা, আমি যেখানে বললাম যে সঠিক উত্তর বল, অর্থাৎ এই চারটার মধ্যে বলই তো ভেক্টর, তাহলে তড়িৎ প্রবাহ কি স্কেলার না? এই তো, আতিক হোসেন সজীব বলছে স্কেলার। আচ্ছা মারুফ, শোনো, দেখো, একটা তার, তারের মধ্যে দিয়ে আমার ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। হুম, তারটার মধ্যে দিয়ে যদি আমার ইলেকট্রন যায়, ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকটা কি আমার তড়িৎ প্রবাহের দিক না? আমরা যে কনভেনশনাল ওয়েটা খুঁজে বের করছি, যে ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে কি তড়িৎ প্রবাহেরও একটা দিক আছে না? তড়িৎ প্রবাহের যদি একটা দিক থাকে, তারপরও কিন্তু আমরা তড়িৎ প্রবাহকে স্কেলার বলতেছি কেন? কজ তড়িৎ প্রবাহের দিকটা আসলে আমাদের তেমন কোনো কাজে লাগে না। তড়িৎ প্রবাহের দিক দিয়ে আসলে কোনো কাজই হয় না। তড়িৎ এখন ধরো সবকিছুর একটা ইয়া আছে, ধরো যে জিনিসটা তোমার কাজে লাগে না সেই জিনিসটা কি তোমার ইউজ করা আর না করা একই কথা না? তড়িৎ প্রবাহকে যদি আমরা জাস্ট মান দ্বারা সব কাজ করে ফেলতে পারি, তড়িৎ প্রবাহের মান দ্বারা যদি আমরা সব কাজ করে ফেলতে পারি, তো তড়িৎ প্রবাহের দিক থাকা সত্ত্বেও ওইটা কি আননেসেসারি না? যেমন দরকার নাই। তড়িৎ প্রবাহের যে দিকটা সেটা তো আমার কোনো কাজেই লাগতেছে না, তাহলে তড়িৎ প্রবাহের দিক থাকা আর না থাকা কি সমান না? সেই জন্য তড়িৎ প্রবাহটা স্কেলার। ঠিক আছে? আর বল ভেক্টর সেটা তো তোমরা সবাই জানো। বল হলো এম ইন্টু এ, এটা ভেক্টর। এম হলো এই এর স্কেলার গুণিতক, এমটা হলো ভর, আর এ হলো ত্বরণ, এটা সমান F।
এটা হলো আমার বল। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো তো? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এইটা, এইটা বলো কি হবে? এটা বলো একটু। এটা খুব দ্রুত, 5 সেকেন্ডের মধ্যে এটার উত্তর দাও। এটার উত্তর দাও যত তাড়াতাড়ি। কুইক 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 কুইক, এটার উত্তর দাও। এবিসিডি সামান্তরিকের জন্য ইএডি যোগ ডিসি যোগ সিএ ইজ ইকুয়াল টু কত? কুইক। বি। আচ্ছা, আতিক হোসেন সজীব বলছে বি। আর কেউ, আর কেউ, আর কেউ? কুইক কুইক, তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, বর্ষা শাহ বলছে বি, মারুফ বলছে বি। ওকে, হ্যাঁ বি। আচ্ছা, তোমরা তো বুঝছোই, এই যে এবিসিডি যে একটা, ধরো একটা সামান্তরিক আছে, হ্যাঁ, যদি এ থেকে আমি ডিতে যাচ্ছি, এডি, বি থেকে আবার সিতে যাচ্ছি, ডিসি, আবার সি থেকে আমি এতে আসতেছি, সি থেকে আমি এতে আসতেছি, তুমি আলটিমেট যে বিন্দুতে ছিলাম সেই বিন্দুতে আবার ব্যাক করতেছি না, তাহলে কি জিনিসটা একটা শূন্য ভেক্টর না? যদি শূন্য ভেক্টর হয়ে যায় তাহলে কি শূন্য না, শূন্য ভেক্টর বা বিন্দু ভেক্টর। ওকে, ঠিক আছে, লাস্ট। আচ্ছা, এইটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, কি বল? পারবা এটা? সহজ আছে। আচ্ছা, এইটার উত্তর বল, কয়জন পারো? ডিই এফ জি সামান্তরিকের দুটি কর্ণ, ডিএফ ও ইজি, এটা হবে ই, এটা হবে ইজি। ওকে, ই, সাদা কালি দিয়ে লিখি, সাদা, সাদা, এটা হবে ই। ই। হুম, এটা হবে ই। ঠিক আছে, এইটার উত্তর বল দেখি, কজন? হুম, এটার উত্তর বলো তো, তাড়াতাড়ি, এটার উত্তর বলো। এইটার উত্তর বলো তাড়াতাড়ি, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। বাচ্চা কাচ্চারা তাড়াতাড়ি বলো। মইনুল হাসান, সরি, মঞ্জুরুল ইসলাম মারুফ বলছে ঘ। আচ্ছা, ঘ বলছে। আর কেউ? আর কেউ, আর কেউ, আর কেউ, আর কেউ, আর কেউ? আরেকজন, আরেকজন বলো, আরেকজন বলো, তাড়াতাড়ি বলো, বলো। আচ্ছা, আচ্ছা, আমি দেখ, ইও, এই যে ই থেকে ও, এটা হলো আমার ইও। আর ও জি, ও জি, হাফ অফ ইজি, এটা আমার বলছে প্রথম অপশনটা। হুম, প্রথম অপশনটাই আমার বলছে এটা। হ্যাঁ, আচ্ছা।
তোমরা কি দেখে দেখে উত্তর বলো নাকি? একজন ঘ বলছে, সবাই ঘ বলতেছে, কোন সেন্সে ঘ? এই বেটা, ঘ হয় কেমনে? হ্যাঁ, এক নাম্বারটা, এক নাম্বারটা কি? ও জি এর, ও জি এর পরে মাইনাস, না না না, এটা মাইনাস না, এটা সমান চিহ্ন, এটা সমান চিহ্ন, এটা সমান, সমান, মাইনাস না, এটা মাইনাস না। এই ঘ বলো কেমনে? হ্যাঁ, আচ্ছা, এ দেখো, ই ও এইদিকে, ও জি এইদিকে, তো যেহেতু এইটা একটা সামান্তরিক, তো ও কি এই কর্ণের মধ্যবিন্দু না? মধ্যবিন্দু যদি হয়, তাহলে ই ও ইজ ইকুয়াল টু ও জি না? ই ইজ ইকুয়াল টু হাফ অফ ইজি, অর্থাৎ এই পুরোটার হাফ। হুম, তোমার এইটা সঠিক, এক নাম্বারটা সঠিক। এবার দুই নাম্বারের দিকে আসো। ডি জি, ডিজি কিন্তু এই দিকে, এই দিকে। হুম, ডিজি ইজ ইকুয়াল টু হাফ অফ ডিএফ, হাফ অফ ডিএফ মানে এইটা, হাফ অফ ডিএফ মানে ডিও, প্লাস হাফ অফ ইজ, ও এটা প্লাস না? ও তাহলে তো তোমরা ঠিকই বলছো, এই তাহলে তোমরা ঠিকই বলছো। হ্যাঁ, ঘ, সরি 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 সরি, আবার সি বলো, এই বেটা, দেখ, ডি, এই যে ডিজি না, ডিজি এদিকে, সাপোজ তুমি একটা ত্রিভুজ চিন্তা করো, আরে ত্রিভুজ রে, এটা একটা ত্রিভুজ, এটা হলো ডি, এটা হলো ধরো জি, এটা হলো ধরো ও। হ্যাঁ, এখন আমার ডিজি, ডিজিটা এদিকে, বলছে হাফ অফ ডিএফ, হাফ অফ ডিএফ মানে কি? ডিও না, ডি ও, ডি থেকে ওই দিকে যাচ্ছে। আর এটা কি? হাফ অফ ইজি, হাফ অফ ইজি মানে কি? ওজি না, এই যে ওজি না, ওজি, ওজি এদিকে আসছে। তোমার ত্রিভুজ বিধি অনুযায়ী এ একটা ভেক্টর যোগ এ একটা ভেক্টর ইজ ইকুয়াল টু কি? ডিজি না? তোমার এইটা সঠিক। হুম, এটা সঠিক। আবার কি বলছে? ও এফ, এই যে ও এফ, সাপোজ আমি এই জিনিসগুলো মুছে দিই, এই দেখো, এটা মুছে দিই, এগুলো মুছে দিই, একটা ত্রিভুজ, ও, এটা ধরো এফ, এটা ধরো ই। হুম, ও এফ, ও থেকে এফ এ যাচ্ছে, ও থেকে এফ এ যাচ্ছে, ও এফ ইজ ইকুয়াল, ও এফ মাইনাস ও ই, দেখো, ও থেকে ইতে আসতেছে, ও থেকে ইতে আসতেছে, ইজ ইকুয়াল টু ই এফ। আচ্ছা, EF। এখন তুমি দেখো, যদি এটাতে আমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, ও ই প্লাস ই এফ ইজ ইকুয়াল টু কি? ও এফ না, জাস্ট এই জিনিসটার মধ্যে আমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছি। হুম, বুঝো জিনিসটা, ও ই প্লাস ই এফ ইজ ইকুয়াল টু ও এফ না? এখন এই, এখন এই ওইটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই, ই এফ ইজ ইকুয়াল টু ও এফ মাইনাস ও ই না? হুম, ওইটাকে জাস্ট আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে সেই জিনিসটাই না আমার এখানে, ই এফ ইজ ইকুয়াল টু ও এফ মাইনাস ওই, আমার এই অপশনটাও সঠিক। তাহলে আমার সঠিক উত্তর, সঠিক উত্তর ঘ। হুম, সঠিক উত্তর আমার ঘ। তো এরই সাথে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ।
ইটস দ্য এন্ড অফ দ্য ডে। এন্ড তোমরা যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং সবাই কলেজ অ্যাডমিশন টেস্টে খুব ভালো করো, এইটাই আমার ইচ্ছা। আর ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর ক্লাসের ব্যাপারে কোনো কথা থাকলে যে ক্লাসটা এইভাবে করলে ভালো হতো, তাহলে সেই রকম পরামর্শগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর এখানে মারুফ বলছে ইনশাল্লাহ আগামীকাল থেকে সকালে ক্লাসে রেগুলার থাকবো। হ্যাঁ, ক্লাসে রেগুলার থাকাটা ভালো। ক্লাসে রেগুলার থাকলে তোমার ক্লাসের পড়াগুলা ক্লাসেই শেষ হয়ে যায়, বাসায় প্র্যাকটিস করার পর্যাপ্ত টাইমটা পাওয়া যায়। তো চেষ্টা করবা ক্লাসে রেগুলার থাকার জন্য। আর কলেজে অ্যাডমিশন টেস্টে ভালো করো। যারা যারা ছিল আমাদের সাথে, সজীব, মারুফ, বর্ষা, তারপরে ও অনামিকা, তারপরে প্রথম দিকে আরো ছিল ও অর্ণব, জেসি, সবাইকে খুবই শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাও। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।